This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাতে পায়ে ধরেও কোনো লাভ হয়নি। বিএসএফ এর জন্য জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে দাঁড়িয়ে শুনিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধুই কি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা আর বর্তমান শাসক মানে শুভেন্দু সরকারের প্রশংসা, নাকি কারে প্রকারে বাংলাদেশকেও সরাসরি বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে আর কোনো লাভ নেই, সীমান্ত দিয়ে এবার মাছিও গলবে না। ফর্মুলাটা ছিল 3D, ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট। কিন্তু বাস্তবে দেখা গিয়েছিল ডিটেক্ট আর ডিলিটের ঠেলাতেই ডিপোর্ট পর্যন্ত অপেক্ষা করছে না অনুপ্রবেশকারীরা। হাকিমপুরের মতো বর্ডার পোস্টে শুরু হয়েছিল অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক। বিধানসভা ভোটের আগে এসআইআর পর্বে বাংলাদেশিদের এই পালানোর ছবি দেখে প্রশ্ন উঠেছিল কিসের ভরসায় এরা অবৈধভাবে ভারতে থাকছিলেন। উত্তরটা সম্ভবত 21শে আগস্ট 2026 শিলিগুড়ির রানীডাঙ্গায় দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। घुसपैठ रोकने की पूर्व शर्त है कि सीमा को पूरा सीमा पर बाढ़ को पूरा लगा दिया जाए। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए, मगर हमें भूमि नहीं दी। এমনকি নবান্নে গিয়ে দেখা করেও তিনি যে বিএসএফকে জমি দিতে তৎকালীন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন সে কথাও মনে করিয়ে দিয়েছেন অমিত শাহ। एक बार उन्होंने आग्रह रखा, मैं उनकी ऑफिस में भी पहुंच गया कि ममता जी, वो भारतीय जनता पार्टी को जमीन नहीं देना है, बीएसएफ को देना है, आप रुपया दे दीजिए। हाँ बोला, मगर गई तब तक नहीं दी। এরপরেই বাংলার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। आपने एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर दिखाया। কথাটা যে অক্ষরে অক্ষরে সত্যি সেটা জানে বিএসএফ। রাজ্যের সরকার বদলাতেই সর্বাগ্রে সীমান্তে কাঁটাতার বসাতে জমি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। पश्चिम बंगाल का सरकार इतना छोटा टाइम के अंदर 242 किलोमीटर जमीन बीएसएफ को दे दिया है। मैं शुभेंदु जी की बुरी प्रशंसा करना चाहता हूं। बीएसएफ और एसएसबी के लिए 1129 एकड़ भूमि शुभेंदु जी ने दे दिया। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনা আর বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা। অমিত শাহের এই ভূমিকা সহ্য হচ্ছে না মমতাপন্থী তৃণমূলের। যথাযথভাবে যেখানেই পশ্চিমবঙ্গে জমি চাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেখানেই যথাযথভাবে জমির ব্যবস্থা করে, শুধুমাত্র আগের সরকারকে দোষারোপ করার জন্য জমির গল্প দিচ্ছেন। কুণাল ঘোষ যাই বলুন, চোখের সামনে তো পার্থক্য দেখতে পাচ্ছে রাজ্যবাসী। সীমান্তে কাঁটাতার বসার ছবি তো রাজ্য দেখছে, মানুষ দেখতে পাচ্ছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্টেকের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ নিশ্ছিদ্র করছে কেন্দ্র। তাই এক মাস আগে বিএসএফ এর ক্যাম্প পরিদর্শনের পর এদিন এসএসবির ক্যাম্পে জওয়ানদের সঙ্গে সময় কাটালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বুঝিয়ে দিলেন একদিকে যেমন উত্তরবঙ্গে নিয়মিত তিস্তা প্রহারের মতো সামরিক অনুশীলন হচ্ছে, তেমনি সীমান্তকে নিশ্ছিদ্র করে বাংলাদেশের মৌলবাদকে কড়া বার্তা দিচ্ছে ভারত। প্রসেনজিৎ চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এতদিন বাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে পাক চর সন্দেহে গ্রেপ্তার হচ্ছিল, জঙ্গি যোগ সন্দেহে গ্রেপ্তার হচ্ছিল, তাদের সঙ্গে কোথাও কোথাও তৃণমূলে যোগ পাওয়া গেছে। আর এবার সব কিছুকে ছাপিয়ে গিয়ে বেঙ্গল স্টেপ এমন একজনকে গ্রেপ্তার করলো পাক চর সন্দেহে, তিনি নিজে তৃণমূল কংগ্রেস নেতা। উত্তর দিনাজপুরে ইসলামপুরে তৃণমূলের ব্লক সভাপতির ভাই। এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে বেঙ্গল এসটিএফ যাকে গ্রেপ্তার করেছে সে নিজেই নাকি এলাকার ডাকাবুকো তৃণমূল নেতা। সন্দেহজনক পাকচর, তৃণমূল যোগ। তৃণমূল নেতাই কি পাকচর? দুর্নীতির কারণে পরিচয়পত্র পাইয়ে দেওয়া, সীমান্ত পেরোতে সাহায্য করা সন্দেহজনক হলেও স্রেফ রাজনীতি ও দুর্নীতির কারণে আশ্রয় দেওয়া। এই অভিযোগগুলো এতদিন তৃণমূলের বিরুদ্ধে শোনা গিয়েছিল। এতে করে বাংলা তথা দেশের সুরক্ষার দফা রফা হচ্ছিল বলে বারবার অভিযোগ শোনা যাচ্ছিল। কিন্তু এবার খোদ তৃণমূল নেতাই পাকচর। সূত্রের খবর, উত্তর দিনাজপুরের ইসলামপুরে বেঙ্গল এসটিএফ এর জালে ধরা পড়েছে স্থানীয় তৃণমূল নেতা ফজলে রাব্বি। ফজলে রাব্বির দাদা তৃণমূলের ব্লক সভাপতি বলে খবর। একাধিক তথ্য পাচারের অভিযোগ রয়েছে ফজলে রাব্বির বিরুদ্ধে। দীর্ঘ 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়।
গত সপ্তাহে পাকচর ধরা পড়েছিল এই জেলারই গোয়ালপুকুরে। এবার অমিত শাহের সফরের মধ্যেই পাকড়াও আরেক সন্দেহভাজন পাকচর। পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের মানুষ জঙ্গিদের আতুরঘর হিসেবে চেনে। তাদের সেই আতুরঘরে যে পরিমাণ জঙ্গি আছে, যতক্ষণ পর্যন্ত একজনও জঙ্গি থাকবে ততক্ষণও পর্যন্ত আমাদের এই যে আয়োজন এটা চলতে থাকবে। মমতা ব্যানার্জি টিএমসি বরাবর ভোট ব্যাংকের জন্য দেশের বিরুদ্ধে কাজ করে গেছে এবং এটা ভাবার উচিত নয় যে 4 তারিখে যেই বিজেপি এলো সব স্লিপার সেলরা ভালো মানুষ হয়ে গুটি গুটি পায়ে আবার বাংলাদেশ ফেরত চলে গেছে। এটা তো ভাবার কারণ নেই। নামটাই হচ্ছে স্লিপার সেল। তাই সাধারণ মানুষকে বলি খুব অ্যালার্ট থাকবেন। এই ধরনের দেশবিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনও চলছে। আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে। বাংলা জুড়ে কি পাকচর জঙ্গি জাল বিছিয়ে রয়েছে? আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সাম্প্রতিক তথ্যে। গত 20 দিনে পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্য থেকে গ্রেপ্তার অন্তত 10 জন সন্দেহভাজন পাকিস্তানের চর। গত 31শে জুলাই বর্ধমানে গ্রেপ্তার হয়েছে জৈশ জঙ্গি হামিম মণ্ডল। 1 আগস্ট ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয় হামিমের বান্ধবী অর্পিতাকে। গত 12ই আগস্ট হাবড়া থেকে জালে ওঠে পাকচর রউফ রানা ও তপসিয়ার এক সাগরেদ। 15ই আগস্ট কোচবিহারের সাহেবগঞ্জে গ্রেপ্তার করা হয় আরও 3 সন্দেহভাজন পাকচরকে। 18ই আগস্ট রিষড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে আর এক সন্দেহভাজন পাকচর জাফর শামস ওরফে সানিকে। 20 আগস্ট শিলিগুড়ির প্রদীপ্ত বসুকে আইএসআই এজেন্ট সন্দেহে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ। এবার ইসলামপুরের ফজলে রাব্বি। একদিকে এসটিএফ এর সাফল্য, কিন্তু আরেকদিকে বাংলায় ছড়িয়ে থাকা পাকিস্তানের জালে সিঁদুরে মেঘ। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। একদিকে বাংলা তথা ভারতে একের পর এক পাকচর, সন্দেহভাজন পাকচর তারা ধরা পড়ছে। অন্যদিকে বাংলাদেশের গোয়েন্দারা পাকিস্তানে ইসলামাবাদে গিয়ে বৈঠক করে আসছে এবং সূত্রের যা খবর আমরা পেয়েছি, ভারতের স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের সামরিক বিভাগের গোয়েন্দা সংস্থার 6 সদস্য পাকিস্তানে গিয়ে বৈঠক করেছেন। বৈঠকের বিষয় কি সেটা স্পষ্ট নয়, কিন্তু যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে আইএসআই ডাকেই বাংলাদেশের গোয়েন্দারা সেখানে গিয়ে বৈঠক করে এসেছে। আর এই পুরো ঘটনায় কি কি যোগসূত্র আছে সেটা এখনো পর্যন্ত টানা না হলেও ভারত সতর্ক। একাধিক এসইউভি, একাধিক মানুষ, কারা এরা, কোথায় গন্তব্য? বাংলাদেশের টপ সিক্রেট শেষ পর্যন্ত আর সিক্রেট থাকেনি। থাই বিমানে চেপে 6 ব্যক্তির গন্তব্যটা অনেক রাগঢাক সত্ত্বেও সম্ভবত চাপা থাকলো না। বাংলাদেশের 6 গোয়েন্দা গোপনে ইসলামাবাদে আইএসআইয়ের সঙ্গে গোপন বৈঠক। কেন, কিসের জন্য, আর কেনই বা এত গোপনীয়তা? সরকারি স্তরে এ নিয়ে কোনো দেশেরই কোনো মন্তব্য না মিললেও গোপন এই বৈঠক নিয়ে উত্তাল আন্তর্জাতিক কূটনৈতিক মহল। সূত্রের খবর, ইসলামাবাদে গেছিলেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর 6 জন। সূত্রের খবর, পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ডাকেই 6 জন গোপন বৈঠকে গেছিলেন। 2025 থেকেই ডিজিএফআই এবং আইএসআইয়ের ঘনিষ্ঠতা বাড়ছে। সম্প্রতি ভারতের তরফেও রয়ের প্রধান পরাগ জৈনের নেতৃত্বে গোয়েন্দা প্রতিনিধি দল বাংলাদেশে গিয়ে ডিজিএফআইয়ের সঙ্গে বৈঠক করেছিল। গোটা পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে বলে খবর। ভারত কোনো প্রতিক্রিয়া না দিলেও নজরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। 1. সীমান্ত সুরক্ষা। বাংলাদেশকে ব্যবহার করে আইএসআইয়ের পূর্ব ভারতে নেটওয়ার্ক বানানোর চেষ্টা করতে পারে। 2. সন্ত্রাস ও চোরাচালান। বাংলাদেশ সীমান্তের মাধ্যমে অস্ত্র, মাদক, জালনোট, মানব পাচার বা অবৈধ সিম চোরাচালান বাড়ানোর চেষ্টা করতে পারে। 3. কূটনৈতিক চাপ। হাসিনা দেশে ফেরত নিয়ে চাপে থাকা তারেক রহমানের সরকার পাল্টা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে কূটনৈতিক চাপের রাজনীতি করতে পারে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, মুখ মিষ্টি হোক না হোক, কিন্তু মিষ্টি মুখ করতে বাঙালিদের কোনোদিনই যে কোনো বাধা নেই। এমনকি যাদের ডায়াবেটিস তারাও দেখবেন কেমন মিষ্টি দেখলে একটু ছোক ছোক করেন। কিন্তু এবার বাঙালির মিষ্টি প্রেমে ইতি পড়তে চলেছে কি? এ কথা কেন বলছি? কারণ চিনির দাম বেড়েছে। চিনির দাম বাড়ার পাশাপাশি এবার মিষ্টির দামও বাড়তে চলেছে। আর এটা আপনি সকলেই খুব স্পষ্টভাবেই জানি যে যে জিনিসের দাম একবার বাড়ে তা কি এত সহজে কমে? কাজেই যদি আপনার পছন্দের মিষ্টি খেতে হয় তাহলে এবার থেকে কিছুটা এক্সট্রা টাকা পয়সা রাখুন মাস কাবারের হিসাবে। শিবরাম চক্রবর্তী ভালোবাসতেন রাবড়ি, তাই বলতেন নেশা যদি করতেই হয় তবে রাবড়ির নেশা করাই ভালো। আর রবীন্দ্রনাথ
তিনি তো পাতে সন্দেশ মাখলে নিস্তব্ধতা খান খান হয়ে যেত হাপুস হুপুস শব্দে। এমনকি সত্যজিৎ রায় যুদ্ধ থামাতে মিষ্টিকেই সেরা অস্ত্র বলে মনে করতেন। বাঙালির এহেন মিষ্টি প্রেমের প্রধান উপকরণ এককালে ছিল গুড়। তারপর কালক্রমে সস্তার চিনি বাঙালির মিষ্টিতে ছানার পাশাপাশি গুরুত্ব আদায় করে নিয়েছে। সেই চিনি এখন বাঙালির মুখ তেঁতো করে দিতে পারে। পড়বেই, আমাদের তো ঘুম উড়ে যাওয়ার মতন রাতারাতি যদি এরকম চিনির দাম বেড়ে যায়। আগেকার দিনে যেমন 1 টাকা 2 টাকা করে বাড়তো, সেটা আমরা কনজিউম করে নিতাম, মানে অ্যাবজর্ব করে নিতাম। এখন তো এরমভাবে যদি বাড়ে আমরা বুঝতে পারছি না কি করতে হবে আর কী করতে চলেছে। আমাদের মার্জিন তো একদমই কমে যাবে। অ্যাবজর্ব করে যাচ্ছি, দাম বাড়ায়নি, কিন্তু এরকমভাবে চলতে থাকলে দাম তো বাড়াতে বাধ্য হব। কলকাতার নামী ব্র্যান্ড থেকে জেলার মিষ্টি ব্যবসায়ী সকলেই চিন্তিত চিনির মূল্য বৃদ্ধি নিয়ে। বর্ধমানে সীতাভোগ মিহিদানা হোক কি বাঁকুড়ার প্যারা দিচ্ছে চিনি। মোটামুটি ধরুন 44, 45, 46-এর আশপাশে চিনির মার্কেটে একটা স্টেবল ছিল, কিন্তু এখন 45-46-এর তো ধারে কাছে নেই। আজকে অলরেডি কালকে আপনার 6600 টাকা চিনি আমাদেরকে কিনতে হয়েছে। হ্যাঁ, তো 6600 টাকা পার কুইন্টাল। সামাল দেওয়ার জন্য মিষ্টির দাম তো বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই, কিন্তু উল্টো দিকে এটাও বুঝতে হবে মিষ্টির দাম বাড়াতে গিয়ে কাস্টমারটা পাবো তো। পাড়া থেকে শুরু করে, মফস্বল থেকে শুরু করে, ইভেন বড় বড় আমাদের মেট্রোপলিটন সিটি বা যেখানেই যাই থাকুক না কেন, তারা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। ফলে আশু সমাধান দরকার। কলকাতায় দাম বেশি, কিন্তু জেলায় 5 টাকা অথবা 7 টাকার রসগোল্লা এই মাকি গন্ডার বাজারেও জেলায় পাওয়া যেত, কিন্তু সেই জেলার রসগোল্লাও এবার 10 টাকা হব করছে। শেষ পাতে মিষ্টি থাকা উচিত। বাঙালির একটা মিষ্টি না হলে চলে না, সেই মিষ্টির দাম অনেক বেড়ে যাচ্ছে। কি হবে তাহলে? বাজার সরকার কি খাতা পেন নিয়ে নতুন করে বসবেন? দিনে হোক বা রাতে, খাবার পর মিষ্টি খাওয়ার অভ্যেস কি ভুলে যাবে বাঙালি? নাকি চিনির মূল্য বৃদ্ধির পরেও বাঙালি বলবে আমাকে দাবায় আর রাখতে পারবা না, মিষ্টি আমি খাবই? হীরক মুখোপাধ্যায়, মনতোষ পোদ্দার ও সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় একটা প্রবাদ আছে, চিনির ভেতর বাহিরে সমান মিঠে। কিন্তু এখন যা অবস্থা, তাতে চিনি স্বাদ বেজায় তেতো। চিনির দাম চড়ছে চড়চড়িয়ে। এমনই অবস্থা যে 1 মাসের মধ্যেই চিনির দাম লাফিয়ে বেড়েছে 20 টাকা। মানে ব্যবসায়ীদের লাভের গুড় চিনি খেয়ে যাচ্ছে। আর এর পেছনে কারণটা কি? শুধু কি ইথানল, নাকি অন্য কিছু? চিনি ছাড়া চলবে না। যে পরিমাণ ইনকাম আছে, বাজার করতে গিয়ে দেখা যাচ্ছে তার ডবল চলে যাচ্ছে। চাপ খুব জোর। এ চিনি বাঙালির কাছে বড্ড অচেনা। মিষ্টি প্রেমী জাতি চিনি কিনতে গিয়ে হোঁচট খাচ্ছে। তার কারণ চড়চড়িয়ে চড়ছে চিনির দাম। 1 মাসে কেজিতে বাড়ল 20 টাকা। জুলাই মাসের শেষেও যে চিনির দাম ছিল 45 টাকা প্রতি কিলো, সেই চিনির দাম এখন কিলো প্রতি 66 টাকা দরে বিক্রি হচ্ছে বাঁকুড়ার চক বাজারে। গত 21শে জুলাই পাইকারি বাজারের চিনির কেজি ছিল 46 টাকা, খুচরো 48 টাকা। 1 আগস্ট খানিকটা বেড়ে পাইকারি দর হয় 48 টাকা, খুচরো 50 টাকা। 21শে আগস্ট চিনির দাম অনেকটা বেড়ে পাইকারি বাজারে পৌঁছেছে 66 টাকা আর খুচরো 68 টাকা। শুধু চিনি নয়, এরই মধ্যে ভেলিগুড়ের দামও কেজিতে 70 টাকা পৌঁছেছে। 5 টাকা বাড়ান, 50 করুন, 55 করুন, একবারে 65। সমস্যা পুরোটাই কি বাজারে টান পড়ছে সাধারণ মানুষ। ব্যবসায়ীদের দাবি রোজই দাম বাড়ছে চিনি। বেজায় সমস্যায় চায়ের দোকানদার ও মিষ্টি ব্যবসায়ীরা। কালকে 60 টাকা নিচ্ছে, আজকে বলছি 66 টাকা। কেন বাড়লো আমরা কি করবো? আমরা আবার বলতে পারছি না। আমরা যেমন কিনছি আমরা তেমন বিকতে পারছি। আজকে বাজারে মাল আনতে যাচ্ছি, কালকে বলছে এত দাম বেড়ে গেছে। আবার কালে থেকে পরশু যাচ্ছি, তা বাস বলছে আরও 2 টাকা চেপে গেছে। কিনে খাওয়া মানুষদের না খুবই কষ্ট। চিনির দামে নাজেহাল সব্বাই। মিষ্টির খরচে টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে 10 বছরে এই প্রথমবার চিনি বিদেশ থেকে আনতে হচ্ছে। কেন্দ্রীয় শুল্ক ছাড় দিয়ে চিনি আমদানির ব্যবস্থা করছে কেন্দ্র। 31শে ডিসেম্বরের মধ্যে 10 লক্ষ টন চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চিনির দাম নিয়ন্ত্রণ ও কালোবাজারি রুখতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। বড় ক্রেতাদের জন্য মজুত সীমা নির্ধারিত করা হয়েছে। 10 মেট্রিক টনের বেশি চিনি মজুতে 15 দিনের সময়সীমা। নতুন মজুত সীমা 1 সেপ্টেম্বর থেকে 30শে নভেম্বর কার্যকর। আগে 1 আগস্ট থেকে মজুত সীমা ছিল 30 দিন। কিন্তু কেন চিনি কার্যত নাগালের বাইরে চলে যাচ্ছে? ইথানল থেকে কালোবাজারি উঠে আসছে নানা মত।
এটা ডাইরেক্ট কালোবাজারি সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে ফেলা। ইথানল নিয়ে যেটা বলছে আখের দরকার, ভারতবর্ষে অন্তত কৃষির এখনো অবধি বিপর্যয় নেই। আজকে থেকে আবার ইম্পোর্ট খুলে গেল, কিন্তু আপনি দেখুন কাল থেকে আবার দাম কমতে শুরু করবে। শুধুমাত্র ইথানলের প্রোডাকশনকে দেখিয়ে কিছু কারবারি, কিছু অসাধু ব্যবসায়ী যদি চিনির দাম বাড়াতে থাকেন, সেটা কিন্তু অন্যায় হবে। উৎসবের আগে চিনির দাম চড়তে থাকায় রাজনীতিও চড়া। এই সরকারের অদূরদর্শী, অপরিণামদর্শী, অপরিণত সিদ্ধান্তে চিনির দাম বাড়ছে, বাজারে আগুন লাগছে। চিনির দাম এগুলো সিন্ডিকেট চলে, এটা খোলা মার্কেটে সবাই ব্যবহার করতে পারে না, কিছু লোকের হাতে থাকে। চিনি তো এখানে তৈরি হয় না, বাইরে থেকে আসে। অনেক ধরনের চক্রান্ত চলছে। বলা হয় বামুনের পাতে লবণ নেই, ধোপার পাতে চিনি। বৈষম্য বোঝাতে এমন প্রবাদের সৃষ্টি হয়েছিল। চিনি যেভাবে চড়ছে তাতে সেই বিভেদ কি ঘুচে গেল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবারও দেশবিরোধী স্লোগান উঠলে সার্জিক্যাল স্ট্রাইক হবে। একেবারে যাদবপুর কাণ্ডে করা দাওয়ায় রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। তার অভিযোগ তৃণমূলই নাকি এতদিন ধরে এদেরকে পুষে রেখেছিল। তার পাল্টা অবশ্য জবাব দিতে ছাড়েননি কুণাল ঘোষও। পয়সায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেন। এইরকম পরিসর যত থাকবে তত বিজেপির যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। সার্জিক্যাল স্ট্রাইক করে যাদবপুরে রামনবমী হয়েছে, সরস্বতী পুজো হয়েছে, আগামী দিনে এইভাবেই আমরা ক্যাম্পাসে ঢুকবো। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, আবার এই অশান্তির দায় কোন পথেই বা সমাধান? কড়া দাওয়াই বাতলালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশবিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। SFIর অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। রাজ্যে পরিবর্তন হয়েছে, দেশ বিরোধীদের প্রসঙ্গ তুলে তৃণমূলকেই দুষলেন রাজ্যের মন্ত্রী। ঠিক সেখানেই পাল্টা জবাব কুণাল ঘোষের। ওদের অনেক কিছুর সঙ্গে আমাদের তীব্র মত পার্থক্য, কিন্তু তা বলে বিজেপির গুন্ডারা রাত্রিরে গিয়ে আগুন লাগাতে চাইবে, এটা কখনো হতে পারে না। দিলীপদা দয়া করে ভাববেন না। আপনারা একটু মনে রাখবেন যে দার্জিলিংয়ে হাঁটছেন, পেছন থেকে দুম করে কারা কী করলো, সেগুলোকেও কিন্তু আমরা কেউ সাপোর্ট করিনি। খারাপটাকে খারাপ বলুন। যাদবপুরে সরগরম রাজনীতি, উত্তাপের আঁচ পড়ল প্রেসিডেন্সিতেও। বিশ্ববিদ্যালয়ের বাইরে ABVP, ভিতরে SFI। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনেও বিক্ষোভে ABVP। চার বাম নকশাল আতাত, অশুভ আতাতকে বন্ধ করতে বিজেপি রাস্তায় নেমেছে। যেভাবে দলিত ছাত্রের উপর আক্রমণ, তারপরে ফলক ভাঙার ঘটনা, এবং তারপরে আজকে পরীক্ষা বাতিল করে জুটার আন্দোলন। শুক্রবারই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্মবিরতির ডাক দিয়েছে জুটা। ফলে সেমিস্টার ও সাপ্লিমেন্টারি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যাম্পাস থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলিও। বিজেপির যে বিধায়িকা, যার বদান্যতা এবং যার অঙ্গুলি হেলনে এই গোটা ঘটনা ঘটানো হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে গণহত্যার চেষ্টা হয়, সেই বিজেপির বিধায়িকাকে ইমিডিয়েট গ্রেপ্তার করা দরকার। উনি খুলেআম ঘুরে বেড়াচ্ছেন কি করে? যাদবপুরে অশান্তির ঘটনায় থানাতে অভিযোগ জানিয়েছেন উপাচার্য। 37 ঘন্টা পরে অভিযোগপত্রে বহিরাগত তাণ্ডবের উল্লেখ রয়েছে। একই সঙ্গে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক ভাঙার অভিযোগও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে থাকা ফলক, সেই ফলক ভেঙে দেওয়া হয়, এবং তারপর সেই ফলক আবারও কিন্তু লাগানো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের গর্বের। আমি নিজে 35 বছর যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষকতা করেছি, 4 বছরের স্টুডেন্ট ছিলাম, বলে সেই জায়গাতে এটা অত্যন্ত গর্বের জায়গা যে যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম, আমাদের যেটা গর্বের জায়গা, সেটা আবার আমরা 4 নম্বর গেটে পুনঃস্থাপন করতে পেরেছি। লাল বনাম গেরুয়া, অশান্তির আবহ শিক্ষাঙ্গনে, মুখে গণতন্ত্রের কথা, কিন্তু আসল লক্ষ্য কি? রাজনীতির দখলদারি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চাঁদ সওদাগরের গল্পটা মনে পড়ে আপনাদের, যেখানে বেহুলা তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে লক্ষিন্দরকে নিয়ে কলার ভেলায় চপিয়ে বসেছিলেন। দেখুন, সেই যাত্রাটা এখন অবধি কঠিনই আছে, তবে গল্পটা একটু বদলে গেছে। মানে আমি বলছি মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের কথা। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিদ্যালয়ের কথা। একটু জল জমলেই, বৃষ্টি হলেই সেখানে পরিস্থিতি এমন হয়ে যায় যে যাওয়ার পথটুকুও থাকে না। তাই বাধ্য হয়ে ওই খুদে পড়ুয়াদের ভেলায় করেই টেনে টুনে স্কুলে পৌঁছতে হয়।
স্কুলে যাওয়া আসা করাটা যুদ্ধ, ভাবা যায়? টায়ারে পড়ুয়াদের বসিয়ে জল পার করে পৌঁছে দিতে হচ্ছে। মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যাওয়াটা খুদেদের কাছে বেশ একটা অ্যাডভেঞ্চার বটে, কিন্তু তাদের সহজ সরল মন কি আর বোঝে? এভাবে আর যাই হোক, স্কুল করা হয় না, হতে পারে না। জলে উল্টে পড়ে হাবুডুবু খাওয়াটাও প্রায় রোজকার ছবি। ভেলা বাচ্চাদের বাচ্চারা ভেলা করে আসছে, পার হচ্ছে। তুমি আসতে চাই? বাচ্চারা দেখেই বাড়ি চলে যাচ্ছে যে যাও না, স্কুল খারাপ। এটা প্রতিদিন তো হচ্ছে, জলের সময় তো এটা প্রতিদিন তো হচ্ছে। আচ্ছা, টিউল নেই, খাওয়ার জলের টিউল নেই, টিউলটা সে ভাঙা পড়ে আছে। রাস্তাতে জল জমে আছে, আমাদের বাচ্চারা আসতে পারছে না, কোলে করে দিতে গেলে ভাবাস করে পড়ে যাচ্ছি। এখানে কি ওই আইসিডি স্কুল ছাড়া আর অন্যান্য স্কুল? হ্যাঁ, আরো অন্যান্য স্কুল চলে, হাই স্কুল চলে, আর প্রাইমারি স্কুল আছে, দুটো অঙ্গনওয়াড়ি স্কুল আছে। শুধু তেঁতুলবেড়িয়া প্রাথমিক স্কুলেই পড়ুয়ার সংখ্যা শতাধিক, অথচ শিক্ষক শিক্ষিকা কজন জানেন? সর্বসাকুল্যে 5। এভাবেই চলছে পড়াশোনা, সমস্যা জমতে জমতে পাহাড়। খোলা স্কুল, বাউন্ডারি ওয়াল নেই, সামনে পুকুর আছে, সেই বিপদের ভয়ে অনেক গার্জেন হচ্ছে অন্য জায়গায় হচ্ছে বাচ্চাদের ট্রান্সফার করিয়ে নিয়ে যাচ্ছে। বিল্ডিং এর এখান থেকেও জল পড়ে, অ্যাসবেস্টাসের এখান থেকে বাচ্চারা, আমরা সবাই হচ্ছে স্কুলে কোনো ঘরে জল তো পাই, ভালো জল তো দূরের কথা, এখন 1 বছর হলো কোনো জল নেই। এত বেহাল দশা, অভিযোগ বারবার জানিয়েও আজ পর্যন্ত কিছুই হয়নি। স্কুল ভবন ভেঙে পড়ায় একটি ঘরেই পড়াশোনা চালিয়ে যেতে হয়। এ সমস্যা গত 8 বছরে চলছে, তবু স্কুল চলছে। একই ছবি মোহনপুর হাই স্কুলের সামনে। জলযন্ত্রণা শেষ নেই, মিড ডে মিলও কার্যত শিখে ওঠার জোগাড়। ছাতা ধরে মায়েরা, আমি নিজে রান্না করতে হয়, আমার একটা লোক রেখে দিয়েছি, একজন লোক রান্না করছে, একজন লোক খড় এনে নিচ্ছে, একজন লোক গামলা মাঝে, মানে কিভাবে আমি মায়েদের নিয়ে করি? গর্ভবতী মায়েদের খাবার নিয়ে যেতে তো আরো অসুবিধা হচ্ছে, আমার কোনো গর্ভবতী মাই এখানে এসে খাবার নিতে পারছে না। অসুবিধা কত রকম হতে পারে, বিপদ কোন কোন পথে আসা সম্ভব, স্কুল যেতে কত লড়াই করতে হয়, এই সমস্ত শিক্ষাই হাতে কলমে পাচ্ছে এই পড়ুয়ারা, দিনের পর দিন, বছরের পর বছর। এর শেষ কোথায়? উত্তর আজও অজানা। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। বেহুলা খাল, তার উপর সেতু, কিন্তু সেই সেতুর বেহাল দশা, এতটাই খারাপ অবস্থা যে কাঠের সেতু তাপ্তি দেওয়া হয়েছে বাঁশ দিয়ে। বলাগড় ব্লকের জিরাটার এখতিয়ারপুরের মধ্যে এই সেতুটার বেহাল দশার জন্য যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গিয়েছে, আর সেই সেতুর উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। একদিকে সেতুটা ইতিমধ্যেই হেলে পড়েছে, এখনো যে কোনো দুর্ঘটনা ঘটেনি বা বিপদ ঘটেনি সেটাই আশ্চর্য। আসা যাওয়ার যে পথ, সেই পথ হচ্ছে এই ভগ্নপ্রায় কাঠের সেতু। স্থানীয় মানুষজন তারা নিজেদের উদ্যোগেই এখানে এই বাঁশ লাগিয়ে লাগিয়ে সেতুটিকে মেরামত করে। সেই বাঁশও এখন জলে। বলাগড় ব্লকের জিরাট গ্রাম পঞ্চায়েত ও একতারপুর গ্রাম পঞ্চায়েতের মাঝে থাকা এই সেতুর দিকে চোখ তুলে তাকানো যাচ্ছে না, এমন দশা। গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে লোয়ার বেহুলা খাল, তার উপর রয়েছে এই সেতু। আমি দেখাবো এই যে সেতু রয়েছে, এখানকার এই যে শাল বল্লা, সেগুলো ভেঙে যাচ্ছে। জল টল খাওয়ার জন্য বাড়িতে যদি বলি যে একটু পাঠিয়ে দেবো, আমরা বাচ্চারা পাঠাবো না, আপনারা ওখান থেকে যাই করে নদীটা পার হয়ে এসে নিয়ে যাবেন। এরকম পরিস্থিতির মধ্যে আমাদের এইভাবে চাষবাস করতে হয়। যানবাহন তো দূরের কথা, মানুষই পার হওয়ার জন্য অসুবিধা হয়। অসুস্থ হলে কিভাবে নিয়ে যান? অসুস্থ হলে ধরুন খাট কিংবা ওই যেগুলো কাঁধে করে। যাতায়াতের ক্ষেত্রে এই সেতুর উপরেই নির্ভরশীল একতারপুরের একাধিক মৌজা ও জিরাটের বসন্তপুর গ্রামের 60টির বেশি পরিবার। তৃণমূল আমলে বারবার দরবার করা হয়েছিল সেতু সংস্কারের দাবিতে, আশ্বাসও মেলে, কিন্তু ওই পর্যন্তই। অভিযোগ, আশ্বাসেই সব শেষ, আর কোনো রাস্তা নেই, কিন্তু কি করব, সারিয়ে দিচ্ছে না এখনো, সারানো অনেক দিন ধরে বলছে সারাবে সারাবে, কিন্তু সারানো হচ্ছে না এখন। স্যাংশনই হচ্ছে আর এখানে সেই ছানাই দেখানো হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। তৃণমূলের সবাই আসতো এখানে? হ্যাঁ আসতো, এমনি ভোট দেওয়ার আগে তো সবাই তো ভোট নিতে সবাই তো আসতো, বলতো যে হ্যাঁ করে দেবো, ঠিক হয়ে যাবে। বিশাল কিছু নয়, চাই শুধু একটি শক্তপোক্ত সেতু। সেটুকু পেতেও লড়তে হচ্ছে বছরের পর বছর। এভাবে আর কতদিন চলবে? এই সেতুটা শেষ সংস্কার হয়েছিল 2008 সালে। পরবর্তী সময়ে পঞ্চায়েত বলুন, ব্লক বলুন, আমরা বারবার দরবার করেছি, কিন্তু কিছু হয়নি। বলাগড়ের বিধায়িকা
মাননীয় সুমনা সরকার মহাশয়া তথা রাষ্ট্রমন্ত্রী তিনি এই বিষয়টা নিয়ে ভাবছেন, তার নজরে আছে। তিনি বলেছেন আমাকে যে খুব শীঘ্রই এর দ্রুত ব্যবস্থা নেবে। পালাবদলের পর এবার কাজের কাজ কবে হয় এখন সেই অপেক্ষায় এলাকাবাসী। স্থানীয় মানুষজন চাইছেন এই যে নতুন সরকার, সেই নতুন সরকার তাদের আশা পূরণ করুক। হুগলির বলাগড় থেকে ক্যামেরায় সুজয় মুখোপাধ্যায়ের সঙ্গে আশিক ইনসান, TV9 বাংলা। ঘোরালো পরিস্থিতি, জল আতঙ্ক, দিনের পর দিন দুর্ভোগ আর যাতায়াতের নামে জল যন্ত্রণা। এই সবকটা ছবি আপনি একই সঙ্গে কোথায় পাবেন বলুন তো? আমি গ্যারেন্টি দিচ্ছি একটা জায়গা আছে যেখানে এখনো গেলে এই ছবিটা দেখতে পাবেন। অনুমান করতে পেরেছেন? ঠিক, জায়গাটার নাম হচ্ছে ঘাটাল। বছরের পর বছর এই ঘাটাল ডোবে এই সময়টায়, এবারও তার কোনো হেলদোল নেই, কোনো পরিবর্তন নেই। ঘাটালবাসী বোধহয় ধরেই নিয়েছেন যে বছরে এই কয়েকটা মাস তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। বৃষ্টি এই হচ্ছে এই নেই, রোদের মুখও একটু আধটু দেখা যাচ্ছে, কিন্তু তবু মুখ কালো ঘাটালবাসীর, চিন্তায়, আতঙ্কে। ইতিমধ্যে প্লাবিত ঘাটাল পুরো এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড। আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে, তার মধ্যেই চলছে যাতায়াত, আর উপায়ই বাকি। রাজ্য সড়কের দুধারে সারি সারি দোকান ডুবেছে, মাথায় হাত ব্যবসায়ীদের। তারা তো জানেন এই সংকট একদিনের নয়, এখন দিনের পর দিন তাদের ভুগতে হবে। এখন কাজকর্ম তো বন্ধ, জল যতকের নাম হচ্ছে, কি পরিস্থিতি হবে সেটাও বোঝা যাচ্ছে না। মাস্টার প্ল্যান হলে তো খুবই ভালো হয়। মাস্টার প্ল্যান তো আমরা চাইছি, খুব তাড়াতাড়ি চাইছি। আমাদের যে সংসার পাতি চলে এইসব এই কর্ম করেই চলে, চিন্তার মধ্যে কষ্টের মধ্যে চলতে হবে, আর কিছু করার তো নেই। যেদিকে চোখ যায় শুধু জল আর জল। ডুবে গেছে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি। ঘাটাল মানেই অবশ্য এই দুর্ভোগ। নিয়ম করে প্রতিবারই শোনা যায় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, কিন্তু ওই পর্যন্তই, সুরাহার নাম গন্ধ নেই। এদিকে ফি বছর বর্ষা এলেই বানভাসী পরিস্থিতি ঘাটালে। বন্যা বেড়ে যাচ্ছে, তখন পানীয় জলের সমস্যা, বাচ্চাদের স্কুল ফুল যেতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা টিউশনারে, সব দিক দিয়েই তো সমস্যা। জল যন্ত্রণার করুণ ছবি দিকে দিকে, যাতায়াত সেটাও লাটে, জল বাদ সাধছে সেখানে। ঝুমি নদী জল বেড়ে প্লাবিত হয়ে ধসাচাঁদপুর গ্রামের এরকম একাধিক জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে। গ্রামীণ সড়ক, সেই সড়কের বিভিন্ন জায়গায় এইভাবে ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার ফলে জল প্লাবিত হচ্ছে অন্যদিকে, আর এর ফলে একাধিক গ্রাম প্লাবিত হচ্ছে এই জলের তোড়ে। প্লাবিত বহু এলাকা পরিদর্শন করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাল। হেঁটেই ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি, তাদের পাশে থাকার আশ্বাস বিধায়কের। যদিও একটি বারের জন্যেও কিন্তু এলাকায় এখনো পা পড়েনি সাংসদ দেবেন। বড্ড ব্যস্ত তিনি, শুধু ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে বলে প্রতিবার ভোটের আগে মানুষের দুয়ারে তিনি ঠিক পৌঁছে যান সময় বের করে। কিন্তু বিপদের দিনে কোথায় সাংসদ? এই প্রশ্নে বিতর্কের ঝড় কিন্তু বাড়ছে ঘাটাল জুড়ে। অসীম বেরা রিপোর্ট, TV9 বাংলা। সারা জীবনের সঞ্চয় আপনি কি করতে পারেন ভাবছেন? ভাবুন। কিন্তু তার মধ্যে এক মহিলার কথা আপনাদের বলি, অসমের কনকলতা দেবী। সারা জীবনের সঞ্চয় তিনি দান করে দিয়েছেন। বন্যা বিধ্বস্ত অসমের পরিবারগুলোর হাতে তিনি তুলে দিয়েছেন তার সারা জীবনের সঞ্চয়। আর তার সারা জীবনের সঞ্চয় কত? 1,54,000 টাকা। নদীর কুল কিংবা কিনার পায়নি শিবসাগর। গেল মাসের মাঝামাঝি অতিবৃষ্টিতে সেই যে টিক্রৌ নদী ফুঁসে উঠল, তারপর কত মানুষ যে কুল কিনারা হারালেন তার ইয়ত্তা নেই। পুরো দেশ দেখল শিবসাগরের মানুষ আঁকপাক করছেন, দেখলেও অসমের মেয়েবেলা কেটে যাচ্ছে। রাস্তায় বই খাতা শুকোতে দিয়ে দেখলেও কাদামাখা স্কুল বাড়ির বাইরে উঠোনে বসেছে ক্লাস। দেখেছে অসমের মা কাঁদতে কাঁদতে বলেছেন, আরো আরো প্রাণ দাও। মানে গা ধোৱা বাথৰুমত ইমান যি বস্তু আছে চব উঠি গ'ল, একোৱে নাই। কাপোৰ কানি পিন্ধিবৰ কাৰণে এতিয়া ৰাইজে কিছুমান সাহায্য দিছে, আৰু মেক্সি এটা, কাপোৰ এযোৰ, কিবা বাল্টিং এটা, মগ এটা, এনেকৈ পাইছোঁ কিছুমান। প্রাণ গেছে, ত্রাণ গেছে, দেশ থেকে বিদেশ থেকে ত্রাণ এসেছে, আসছে। কেন্দ্র দিয়েছে 400 কোটি টাকা, পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে 10 কোটি।
কিন্তু কনকলতা দাসের মতো কেউ কি পেরেছেন সাহায্য করতে? অসমের শোণিতপুর জেলার কনকলতা 103 বছর বয়স, সারা জীবন ধরে টাকা জমিয়েছেন। হয়তো সংসার খরচ থেকে একটু একটু করে বাঁচানো টাকা, হয়তো নিজের শখ পূরণ না করে পাই পয়সা জমানো, হয়তো সেই টাকা ছিল কোনো উত্তরসূরির স্বপ্ন পূরণের জন্য, হয়তো নিজের বিপদে খরচ করার জন্য। কিন্তু কনকলতা নিজের সারা জীবনের সঞ্চয়ের 1,54,000 টাকা দান করেছেন বন্যা ত্রাণে। শোণিতপুর থেকে শিবসাগর জেলা সফর করেছেন। সেখানে জেলা শাসক মৃদুল যাদবের সঙ্গে দেখা করে তার হাতে সমস্ত অর্থ তুলে দিয়েছেন। 1,54,000 টাকা 77টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেক পরিবার পাবে 2,000 টাকা করে। হয়তো যে বিপুল ক্ষতি, তার তুলনায় প্রত্যেক পরিবারের জন্য 1,000-2,000 টাকা কিছুই নয়। কিন্তু কনকলতা জানেন সেই রূপকথার গল্প, যে গল্প ঠাকুমার চুলির পাতা থেকে বেরোতো, যে গল্প বলতো জীবন কাঠির কথা, যে কাঠি ছোঁয়ালে রাজকন্যার ঘুম ভাঙত। কনকলতা মৃতপ্রায় শিবসাগরের বুকে জীবন কাঠি ছোঁয়ালেন। স্কুলের হাল নিয়ে বা পঠন পাঠন নিয়ে কথা বলা যত কম হয় ততই মনে হয় আমাদের দেশে ভালো। একটা স্কুলের কথা বলবো, খেজুরির অজয়া বালিকা বিদ্যালয়। মিড ডে মিলে আলু সেদ্ধ কখনো পাওয়া যায়, সেটাও বা কখনো জোটে না। আবার এই বিদ্যালয়ে শিক্ষিকারা 3 মাস ধরে নাকি বেতনই পাচ্ছেন না। কারণ কি? স্কুলের টিচার ইনচার্জ কে হবেন, কে পদে থাকবেন, এই নিয়ে একটা টানাপোড়েন, আর সেখান থেকে এই জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতা ক্রমাগত বাড়ছে, এবার বিদ্রোহী হয়েছে পড়ুয়ারাও। ভেতরে শিক্ষিকারা ছিলেন স্কুলের কর্মীরা, তাদের বন্দি করে এই দাওয়াই দেয় পড়ুয়ারা। তাদের দাবি এছাড়া আর কোনো পথ ছিল না। খেজুরির অজয়া বালিকা বিদ্যাপীঠে ক্ষোভের পারদ এতটাই চড়া। অভিযোগ পড়াশোনা হয় না বললেই চলে। মিড ডে মিল সেটাও বন্ধ মাসের পর মাস। স্কুল চত্বরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এসব দেখার দায় কার? সহজ প্রশ্ন পড়ুয়াদের। অনেক কিছু বললাম, বলার পরে ম্যাম বলছে দেখবি তোর পরে কি ব্যবস্থাটা করি দেখবি, এরকম করে আমাকে হেড ম্যাম বলছে। আমি বলছি ম্যাম এরকম করছেন কেন, মিড ডে মিল তো দেয়নি বলে আমি বললাম আপনাকে। এখানে কিছু ভালো হয় না, আমাদের ভালো মতন পড়ার নেয় না। মিড ডে মিল কতদিন হয়নি? অনেক দিন, মানে 2 মাস 3 মাস হয়নি। গ্রাউন্ডের যে অবস্থা, যে ঘাস বাড়ি ভর্তি হয়ে গেছে, যে একটা সাপ বেছে আছে, যদি আমাকে কোনো হয়ে যায় তাহলে আমাকে দায়িত্ব কে নেবে? অভিযোগ যাবতীয় সমস্যার মূলে নাকি 2 শিক্ষিকার লড়াই। টিচার ইনচার্জের পদে তাদের একজনের বসার কথা, কিন্তু সেখানেই যত গন্ডগোল। টিআইসি নির্বাচন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। 2008 সালে 2জন দিদিমণি জয়েন করেছেন, ওনারা কেউ দায়িত্ব নিতে চাইছেন না। তো এখন আমাদের বেতন হয়নি, আমরা টিচিং নন টিচিং স্টাফ কারোরই বেতন হয়নি। দুজনের মধ্যে ইগোল লড়াই, এ বলে আমি হতে পারবো না, এ বলে আমি হতে পারবো না। এই নিয়ে আমাদেরও 4 মাস বেতন বন্ধ, এবং মিড ডে মিলের এই যে অবস্থা, মেয়েরাও ঠিকমতো হতে পারছে না, খাওয়া দাওয়া আমরা করতে পারছি না। দায়িত্ব কে নেবে সেটা নিয়েই গন্ডগোলের জেরে বন্ধ। দায়িত্ব কে নেবে? তপতি মিশ্র আচার্য এর আগে 1 বছরের ওপর টিআইএস হিসেবে দায়িত্ব পালন করে গত মে মাসে দায়িত্ব ছেড়েছেন। আরেক শিক্ষিকা শিবানী মণ্ডলের যে দায়িত্ব নেবার কথা, এবার তিনি কিন্তু নারাজ। এর জেরে চরম অচলাবস্থা স্কুলে। নির্দেশ ছিল যে 1 বছর শেষ হলে রোটেশন অনুযায়ী শিবানী মণ্ডল দাস অপর একজন টিচার উনি টিআইসি দায়িত্ব নেবেন। উনি কিছুতেই নেননি, বলে আমি নেব না, এবং লিখিতও দেননি যে কেন নেবেন না। তো অ্যাডমিনিস্ট্রেটরকে আমি জানানোর পরে পরপর আমরা লিখিতভাবেও জানিয়েছি এবং ওনার কাছে গিয়েও বারবার বলেছি। প্রশ্ন হলো, টিচার ইনচার্জ নিয়ে এই জলঘোলার মাসুল কেন দিতে হবে পড়ুয়াদের? কেন বাকি শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা হকের মাইনে পর্যন্ত পাবেন না? আর কতদিন এই অব্যবস্থা চললে তারপর পদক্ষেপ করা হবে? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। প্রায় 30 কোটি টাকা বরাদ্দ। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ধূপগুড়ি মহকুমা হাসপাতালের 6 তলা ভবনের নির্মাণের কাজ শুরু হয়েছে, কিন্তু এর মধ্যেই বিতর্ক চরমে। কি নিয়ে বিতর্ক? বিতর্ক ইট এবং অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে। শুরু হয়েছে জলঘোলা। চরম রাজনৈতিক টানাপোড়েনও চলছে এই নির্মাণ কাজ নিয়ে। দীর্ঘ প্রায় 1.5 দশকের আন্দোলনের পর ধূপগুড়ি মহকুমা ঘোষণা হলো। এরপরেই শুরু হয়েছিল 6 তলা মহকুমা হাসপাতাল ভবন তৈরির কাজ। কিন্তু বিতর্ক দানা বাঁধতে বেশি সময় লাগলো না। তৃণমূল আমলে শুরু এই বিশাল কর্মযজ্ঞেও কাটমানির ছায়া, কেলেঙ্কারির অভিযোগ। দেওয়াল গাঁথনিতে নিম্নমানের কাঠটা বা সিমেন্ট ইট ব্যবহার করা হচ্ছে, এই নিয়ে শোরগোল চরমে। গাঁথনি হয়ে গেলে তার উপর সিমেন্টের ঘোলা দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে। অভিযোগ, বাইরে থেকে ফ্লাই অ্যাশের ইটের মতো দেখতে লাগলেও আদতে কাজ হচ্ছে নিম্নমানের। সরকারি কাজে যে ইট হলো মান ঠিক হয়, সেই মানের ইটই ব্যবহার করতে হয়।
ফলে 3 ধরনের ইট ব্যবহার, এটা একটা হাস্যকর বিষয়। এবং শুধু তাই না, যে এর আগেও বালি নিয়েও প্রশ্ন উঠছে, তৃণমূলের আমলের টেন্ডার, এখানে একটা বিরাট বড় ঘোটালা আছে, কাটমানির বিষয় আছে। অ্যাকশন প্ল্যান কিভাবে তৈরি করলো আর কিভাবে কাজ হচ্ছে, এটা নিশ্চয়ই কোনো হচ্ছে কন্ট্রাক্টরের কি কোনো হচ্ছে গাফিলতি চলছে। এটা নিয়ে তো তদন্ত হওয়া কাজ হচ্ছে নাকি নিম্নমানের কাজ? সঠিকভাবে তো কাজ হচ্ছে না, আমাদের দেখতে পাচ্ছি যে কাঠটা দিয়ে কাজ হচ্ছে। হাসপাতাল তৈরির কাজেও তৃণমূল আমলে দুর্নীতির ছায়া ফেলেছে কিনা এই প্রশ্নে উত্তপ্ত জেলার রাজনীতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর এই হাসপাতাল ভবন নির্মাণ শিলান্যাস করে। নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডকে। 3 বছরের মধ্যেই 3 দফায় এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা। প্রথম পর্যায়ে 3 কোটি টাকা দেওয়া হয়েছিল। 2026-27 অর্থবর্ষে হাসপাতাল নির্মাণের জন্য আরও 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2027-28 অর্থবর্ষে শেষ দফায় বাকি টাকা বরাদ্দ করার কথা সরকারের। সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনের আগে হাসপাতালে পুরোদমে চালু করার চেষ্টা চলছে। কিন্তু নির্মাণ কাজ নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে, তাতে সমস্যা বাড়বে বই কমবে না। যদিও নির্মাণ কাজের দায়িত্ব থাকা সংস্থা এ নিয়ে কথা বাড়াতে নারাজ। নিয়ম না মেনে তো আমরা করছি না, যা হচ্ছে অ্যাজ পার সিডিলি হচ্ছে। এর বাদ দিয়ে আপনার যদি কোনো কিছু জানতে লাগে, কোনো কিছু জানার থাকে, আপনি আমাদের হায়ার অথরিটি থেকেই জানতে। বিতর্কের আঁচ পৌঁছেছে সংসদের দুয়ারে। বিষয়টি নজরে রাখা হচ্ছে তা তিনি বুঝিয়ে দিয়েছেন। ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবেন, তবে আমার মনে হয় যদি ফেয়ারভাবে কাজ করে তাহলে এরকম ধরনের হওয়ার কথা না। সেটা নিয়ে সিএম হচ্ছে, সেটা কথা বলবো, কারণ এত বড় একটা প্রকল্প, 6 তলা বিল্ডিং হবে। শুনুন, বিল্ডিং এর কোয়ালিটি যদি কোনো কিছু হয়ে যায় তাহলে দেখবেন কি অবস্থা হচ্ছে। নতুন করে বিতর্ক দানা বেঁধেছে কংগ্রেস এবং সিপিএমের একযোগে তোলা অভিযোগে। গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন তারা। এখন দেখার বিষয় প্রশাসন কী ধরনের উদ্যোগ নেয় এই মহকুমা হাসপাতালে বিল্ডিং তৈরির গুণগত মান এবং সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখার বিষয়। জলপাইগুড়ি জেলা থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। রাস্তা বেহাল, অথচ তার পাশে লাগানো বোর্ড বলছে রাস্তা মেরামতির কাজ নাকি শেষ হয়ে গেছে। এমনই ছবি ঝাড়গ্রামের নারায়ণপুর থেকে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তার। এই বোর্ডের লেখা আর রাস্তার ছবি, এই বৈপরীত্য যখন আমরা TV9 বাংলা তুলে ধরি, তারপরেই কর্তৃপক্ষের টনক নড়ে। তড়িঘড়ি ঠিকাদার সংস্থা ওই বোর্ডটা মুছে ফেলে, আর আমাদের খবরের জোর শুরু হয়েছে ওই রাস্তা সারানোর কাজ। ঠিকাদার বোর্ডে লিখে রেখেছিলেন কাজ শেষ। আমরাই প্রথম সেই খবর তুলে ধরি এবং সেই তুলে ধরার পর আপনাদেরকে দেখাবো যে বোর্ডে এখন কিন্তু কাজ যে শেষের যে জায়গা, সেই জায়গাটাকে মুছে দেওয়া হলো। পথের ধারে বোর্ডে ছিল কাজ শেষ, একেবারে দিনক্ষণ দিয়ে। বিনপুরের নারায়ণপুর থেকে ঝাড়খণ্ড যাওয়ার প্রায় 4.5 কিলোমিটার রাস্তার কাজের এমনই বহর তুলে ধরেছিল TV9 বাংলা। এই ছিল কাজ শেষের নমুনা, কিন্তু খবর পড়তেই উল্টে গেল ছবি। TV9 বাংলা মানুষের কথা তুলে ধরার পরই হুঁশ ফিরল। পথের যন্ত্রণা থেকে মুক্তির অপেক্ষায় জঙ্গলমহলের মানুষ। এখন আমরা খুব খুশি। আগের বারে যদি আপনার সঙ্গে না যোগাযোগ হইতো, এই কাজ পুনরায় আবার মনে হতো না। TV9 বাংলাকে যথেষ্ট ধন্যবাদ করি। এইভাবেই আপনারা আমাদের এইভাবে খবর তুলে ধরুন। বিনপুর থেকে ঝাড়খণ্ডে যাওয়ার রাস্তার বোর্ডে স্পষ্ট কত টাকা খরচ হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অর্ধেক কাজ করেই হাওয়া ঠিকাদার সংস্থা, আর সেই কাজের নমুনা যত কম বলা যায় ততই ভালো। ঠিকাদার আজ করা কাজ করিয়ে একদম হাওয়ালি নিয়েছিল, আবার নতুন করে এবারে চালু করি। হ্যাঁ, শুরু হয়েছে 3-4-5 আগে তো শুরু হয়েছে কাজটা, কাজ চলছে। আপাতত আজ ঢালাই হবে। এলাকাবাসী বলছেন রাস্তার আগে সেতুতে হাত দিলে ভালো হতো। হ্যাঁ, কাজটা মোটামুটি এখন চালু হয়েছে, তবে মানে ডিসিশনটা এদের আগেই ভুল হয়েছে। মানে আগে রাস্তাটা বাদ দিয়ে যদি আগে পুলের কাজটা করতো তাহলে এই জিনিসটা হতো না। মানুষের সমস্যা যেখানে, সেখানেই নজর TV9 বাংলা। আমরা খবর দেখাতেই শুরু হলো কাজ। পথের কষ্ট এবার বুঝি লাঘব হল। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলার খবরের জোর। জলপাইগুড়িতে সেখানে আবাস দুর্নীতিতে একেবারে কড়া পদক্ষেপ। কোনো রকম ভাবে দুর্নীতি ধরা পড়লে সেক্ষেত্রে 1,20,000 টাকা সেটা ফেরাতে হবে, স্পষ্ট করে দেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। দেখুন, এ পাড়ার জব কার্ড নাম্বার দিয়ে ও পাড়ায় আবাস বাগানো, কোটি কোটি টাকা আত্মসাৎ। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। বৃহস্পতিবার TV9 বাংলা এই খবর সম্প্রচার হয়। তারপরেই একের পর এক পদক্ষেপ। আগে নামগুলো রিকভারি করতে হবে এবং কোন কোন অঞ্চলে গিয়েছে সেই অঞ্চলে তাদেরকে জানালে
তারা সেগুলোকে ওইখান থেকে ব্লক করে দেবে। TV9 বাংলার খবরের জোর। জলপাইগুড়িতে আবাস জালিয়াতিতে ব্যবস্থা নিল প্রশাসন। জালিয়াতি প্রমাণ হলে ফেরত নেওয়া হবে আবাসের টাকা। গ্রাম পঞ্চায়েত অফিসে সুরাহা না হওয়ায় এবার জলপাইগুড়ি বিডিও অফিসে এসে হাজির হয়েছে আবাস বঞ্চিতরা। আমাদের ঘর অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, এটা তদন্ত হোক আর আমাদের যেন নতুন ঘর হয়। বিজেপি ক্ষমতায় আসার পর আবাসে জালিয়াতি রুখতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসের সমীক্ষায় সামনে আসে তৃণমূল জামানায় বিস্তর প্রতারণার অভিযোগ। আপনার কোথায় বাড়ি? বাড়ি গোড়াল বাড়ি। তো কোথায় চলে গেছে আপনার ঘর? খারিজাবের বাড়ি। ঘরে অ্যাপ্লাই করতে গেলাম, তখন শুনলাম, দেখতেছি যে আমার সাবমিটে নিচ্ছে না। তার মানে কোনো দুর্নীতি হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই দুর্নীতি হয়েছে। গড়লাবাড়ি এলাকায় বাসিন্দাদের অভিযোগ তৃণমূল আমলে বেশ কিছু বাসিন্দা জব কার্ড নাম্বার ব্যবহার করে জেলার অন্য পঞ্চায়েতের বাসিন্দারা ঘর পেয়েছেন। বুথ পিছু অন্তত 20 জন প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি অন্তত 200 জন মানুষ প্রতারিত। গ্রাহক পিছু আবাসে 1,20,000 টাকা হলে দুর্নীতির প্রমাণ 2.5 কোটি বলে অনুমান। এই যে সরকারি টাকা এইভাবে তছরূপ হলো, এগুলোর যেন সঠিক তদন্ত করে বিচার করে এবং এই দোষীদের আমরা জেলে দেখতে চাই। জালিয়াতির ফাঁদে পড়ে এই বর্ষার ভাঙা ঘরেই থাকতে হচ্ছে মানুষগুলোকে। এলাকাবাসী চাইছেন যাতে ফের তারা ঘরের আবেদনের সুযোগ পান, সেই ব্যবস্থা হোক। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় বিজেপি সরকারের 100 দিন পূর্ণ, আর 100 দিনেই ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির 43% পূরণ হয়ে গেছে, এমনটাই জানালেন শিলিগুড়ির সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, তার পাশাপাশি বাংলায় হওয়া কাজের জন্য নতুন সরকারকে, বিজেপি সরকারকে সার্টিফিকেটও দিলেন অমিত শাহ। 5 साल के लिए जो घोषणा पत्र बनाया था उसके 43% काम शुभेंदु जी ने 100 दिन में पूरा कर दिया है। বাংলায় বিজেপির 100 দিন, 100 দিনেই 43% কাজ সম্পূর্ণ। শুভেন্দুকে দরদ সার্টিফিকেট শাহের। শিলিগুড়ির কাওয়াখালীর সভা থেকে বাংলার নতুন সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকার গঠনের পর থেকেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দাবি শাহের। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সরকার কাজ শুরু করেছে বলে দাবি অমিত শাহের। शुभेंदु अधिकारी ने काम काज संभालने की पहली फाइल साइन की, यहाँ से अंग्रेजों के कानून को निकालने की फाइल। শিখ দাঙ্গা থেকে ভোপাল গ্যাস দুর্ঘটনা, নানুর হত্যাকাণ্ডের মতো ঘটনার উদাহরণ দিয়ে তার বক্তব্য, বিচার পেতে বছরের পর বছর কেটে গিয়েছে। এবার দ্রুত বিচার পাওয়ার জন্য আইনি ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। 2 साल के बाद जो भी FIR होगी 3 साल में उसको सुप्रीम कोर्ट तक सजा कराने का काम अब बंगाल पुलिस समाप्त कर पाएगी। শাহের বক্তব্যে জায়গা পেয়েছে CAA। 6 माह में आप सभी को हम नागरिकता दे देंगे। भारत सरकार के गृह मंत्रालय ने अपने सारे अधिकार बंगाल सरकार के 8 कलेक्टरों को दे दिए हैं CAA को फाइनल करने के लिए। একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও বড় বার্তা দিয়েছেন অমিত শাহ। সিন্ডিকেট, কাটমানি এবং তোলাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। कटमनी, सिंडिकेट और टोल टैक्स लेने वाले की संस्कृति को बंगाल से हमेशा के लिए उखाड़ कर फेंक देंगे। 100 দিনের খতিয়ান তুলে ধরে আগামী দিনে আরো কাজের বার্তা অমিত শাহের। 5 साल समाप्त होते 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 विवेकानंद जी और बंकिम बाबू की कल्पना का सोनार बांग्ला का हम निर्माण कर पाएंगे। মাত্র 100 দিনেই 43% কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি 100% পূরণের লক্ষ্যে অবিচল রাজ্যের বিজেপি সরকার, তা আরও একবার মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ঋতব্রত শিবিরে থাকা তৃণমূলের নেতা উত্তম কুণ্ডু, যিনি বর্তমানে শ্রীঘরে রয়েছেন, তার একটার পর একটা সম্পত্তির হদিশ মিলছে, যেটা দেখলে চক্ষু চড়ক গাছ হবে আপনারও। তোলাবাজি, কাটমানি, সরকারি টাকা তজরুপ, তো 500 কোটির ওপর। ওটা তারকেশ্বরী যেদিকে তাকাবে সেদিকেই ওনার সম্পত্তি। উত্তম উত্থান বোধহয় একেই বলে। টিকিট ব্ল্যাকার থেকে
পুরসভার চেয়ারম্যান। তোলাবাজি প্রতারণার অভিযোগে আপাতত হাজতে তৃণমূল নেতা। গুণধর উত্তম কুণ্ডুর নামে কান পাতলেই হুগলির তারকেশ্বরের আনাচে কানাচে অভিযোগ অনেক। 2010 সালের আগে বেশ কয়েক বছর ধরে এই সিনেমা হলের সামনেই টিকিট ব্ল্যাক করতেন উত্তম কুণ্ডু। উনি রবীন্দ্র সিনেমা হলে ব্ল্যাক করতেন, ওনাদের একটা টিম ছিল। হঠাৎ দেখলাম তারকেশ্বর পৌরসভার উনি পৌরপ্রধান হয়ে গেলেন। 2010 সালে তারকেশ্বর পুরসভা দখল করে তৃণমূল। সেই সময় 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন উত্তম, তারপর ভাইস চেয়ারম্যান আর বিগত বোর্ডের চেয়ারম্যান। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে নাকি উত্তমের আচরণ বদলাতে থাকে। তোলাবাজি, হুমকি, পুরসভার তহবিলের টাকা তছরূপ, পুরসভা যে জরিমানা করত তার একাংশ নাকি নিজের পকেটে ঢোকাতেন এই গুণধর নেতা। কলকাতার এক ব্যবসায়ীর থেকে জমি লুট, 40 লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওঠে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। সঙ্গে এক ব্যবসায়ীর নির্মীয়মান ফ্ল্যাট দখলের অভিযোগ দায়ের হয় তারকেশ্বর থানায়। তারপরই গ্রেপ্তার হন ঋতব্রত, তৃণমূলে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি। আমি কেস করেছি ওনার নামে চেয়ারম্যান থাকাকালীন, মানে সেই জন্য তার বদলা হিসেবে উনি এখন আমাকে বিভিন্ন কেস। উত্তম কুণ্ডু আমাকে বারবার প্রেসার করলো, অনেকবার প্রেসার করলো। তারপরে আমাদের যে রেজিস্ট্রিটা ডিড ছিল, রেজিস্ট্রিটা ক্যান্সেল করিয়ে ওর ওয়াইফের নামে, কৈলি কুণ্ডুর নামে ওর রেজিস্ট্রিটা করিয়ে দিল। উত্তমের সম্পত্তির খোঁজে বেরিয়েছিল TV9 বাংলা। গত 13-14 বছর ধরে তার যে সম্পত্তির খতিয়ান সেটা কিন্তু আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। ঠিক সেরকমই একটা সম্পত্তির ছবি দেখাবো। এই যে বিড়লা ধর্মশালা সম্প্রতি উত্তম কুণ্ডু কেনেন কয়েক কোটি টাকা মূল্য দিয়ে। তারকেশ্বরের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু একাধিক ফ্ল্যাট আছে তার নামে, খালি জমিও কিন্তু একাধিক কিনে রেখেছেন। তারকেশ্বরে যখন উত্তম পুরপ্রধান, তখন থেকেই তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এই জায়গাটা কার? উত্তম কুণ্ডু। এই জায়গাটা কার? উত্তম কুণ্ডু। এই লজটা কার? উত্তম কুণ্ডু। এই বাড়িটা কার? উত্তম কুণ্ডু। গোটা তারকেশ্বরে যত বড় বড় বাড়ি সবই। যে জায়গা বিক্রি করবে তাকেও টাকা দিতে হবে, যে জায়গা কিনবে তাকেও টাকা দিতে হবে। ফুল তোলাবাজি, একটা অদ্ভুত পরিস্থিতি তারকেশ্বরে তৈরি করেছে। রাজনৈতিক কারণ ছাড়া বর্তমানে কেউ অ্যারেস্ট হচ্ছে না। যারা এই গভর্নমেন্টের বিরুদ্ধে করবে তারাই জেলে যাবে। শিব তীর্থ তারকেশ্বরে গত কয়েক বছর ধরে নাকি কুণ্ডু সাম্রাজ্য তৈরি হয়েছিল, যেখানে সেখানে ফ্ল্যাট, দোকান, বাড়ি। সরকার বদলের পরই ধরা পড়েছে সব কুকীর্তি। তারকেশ্বর থেকে সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা। পার্টি অফিস হাতের দখলে আসতে না আসতেই বেহাত হয়ে গেল। দুই কংগ্রেসের ঝামেলায় শান্তিপুরে এখন বিজয় অশান্তি। রাজ্য জুড়ে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখলে ডিম ছোড়া হচ্ছে, শান্তিপুরে সেখানে আবার বিপরীত ছবি। আমরা তালাটা ভেঙে আমরা আমাদের তালা দিয়ে দিয়েছি, ওটা আজ থেকে কংগ্রেস ভবন। এই পার্টি অফিস কেন তাদের দেবো? তাদের কোনো অধিকারই নেই এই পার্টি অফিসটা তাদের। ছিল কংগ্রেসের অফিস, রাতারাতি পতাকা সরিয়ে পোতা হলো তৃণমূলের ঝান্ডা। কংগ্রেসের দেওয়া তালা ভেঙে অফিসে ঢুকলো তৃণমূল। পার্টি অফিস দখল পুনর্দখল ঘিরে জোর নাটক নদিয়ার শান্তিপুরে। এই পার্টি অফিস কার? এই কাজিয়ায় দুই কংগ্রেসের মধ্যে লাঠালাঠি, আর তাকে ঘিরে শান্তিপুরে অশান্তি। শান্তিপুরের 7 নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষ রোডে এই কার্যালয়টি দীর্ঘদিন ধরে শান্তিপুরের শহর তৃণমূলের অফিস হিসেবে পরিচিত। সেখানেই শান্তিপুরের প্রয়াত দুই প্রবাদ প্রতিম নেতাকে মাল্যদান করতে যায় কংগ্রেস। তারপরই কংগ্রেসের লোকজন অফিসের দখল নেয়। কংগ্রেসের দাবি অফিসটি তাদেরই, তাই দখলের প্রসঙ্গ অর্থহীন। দখল ফকল কি আছে? এটা আমাদেরই পুনরুদ্ধার করলাম। এটা কংগ্রেস ভবন, এটা কংগ্রেস ভবন তো সবাই তো জোর করে তৃণমূল কংগ্রেস ভবন বানিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত প্রাক্তন বিধায়ক অজয় দে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর অফিসটি জোড়া ফুলের নিয়ন্ত্রণে চলে আসে। সেই অফিস হাত শিবির হাতে নিলেও কিছুক্ষণের মধ্যেই তা পুনর্দখল নেয় তৃণমূল। কাগজপত্র আমাদের কাছে আছে, আমরা আপনাকে কাগজপত্র দেখিয়ে দিতে পারি। শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের নামে নথিভুক্ত আছে। ওরা 7 দিন কেন 70 বছরেও তাদের পারবে না এই পার্টি অফিস দখল করতে। দুই কংগ্রেসের কাজিয়া দেখে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তৃণমূলটা কার সেটা নিয়ে যেমন ঋত তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের মধ্যে গন্ডগোল লেগে আছে। তো এইখানে কার্যালয়টা কংগ্রেসের কার্যালয় না তৃণমূলের কার্যালয়, সেটা নিয়েও এদের মধ্যে গন্ডগোল লেগে আছে।
ভোটের পর থেকে শান্তিপুরে কার্যত গুটিয়ে তৃণমূল। সম্প্রতি সাফাই কর্মীদের আন্দোলনে পদ ছাড়তে বাধ্য হয়েছেন শান্তিপুর পুরসভায় তৃণমূলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এই প্রেক্ষিতে তৃণমূলের অফিসে কংগ্রেসের হাত বাড়ানো এবং তার তৃণমূল শেষমেশ উদ্ধার করলেও পরপর ঘটনা ভাগীরথীর পারে জোড়া ফুলের জোর কমায় ইঙ্গিত দিল কি? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।